আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানের 18 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই বরফ কলোনির লিনতাপ প্রতি গ্রামে হচ্ছে 80 ক্যালোরি। দুয়ে দিয়েছে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা লেখো। বিয়ের দাগেরটা হবে আয়নায় বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না। তিনে দিয়েছে কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। চারে দিয়েছে পাথুরে চুনের সঙ্গে জলের বিক্রিয়ায় উৎপন্ন হয় কলি চুন। 5 প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ টেন্ডন। দুয়ের শূন্যস্থান পূরণ। আয়তে আছে উষ্ণতা বৃদ্ধি দ্বিগুণ হলে বস্তু দ্বারা গৃহীত তাপের পরিমাণ দ্বিগুণ হবে। 2 আলো সরলরেখায় গমন করে বলে ছায়া গঠিত হয়। 3 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার। 4 ঋণাত্মক আধানযুক্ত আয়নকে বলা হয় অ্যানায়ন। 5 তেঁতুলে টার্টারিক অ্যাসিড বর্তমান। 3 আছে সত্য মিথ্যা। 3 আয়ের বাক্যটা হচ্ছে উদ্বায়ী পদার্থ তাড়াতাড়ি বাষ্পীভূত হয়। উদ্বায়ী পদার্থ মানে কর্পূর, ন্যাপথলিন এই জাতীয় পদার্থ যারা ঘরের তাপমাত্রায় আর কি বাষ্পীভূত হয় ওগুলোকে উদ্বায়ী পদার্থ বলে, তো এটা সত্য। 2 দিয়েছে বায়ু একটি অসহ্য মাধ্যম, মিথ্যা। 3 বলেছে 1 সেকেন্ডে কোনো বস্তুর বেগ কতটা বাড়লো তার পরিমাপকে বলা হয় ত্বরণ, সত্য। 4 বলেছে কোনো পরমাণু প্রোটন সংখ্যায় তার ভর সংখ্যা, মিথ্যা। 5 অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় লবণ ও জল তৈরি হয়, সত্য। 4 দিয়েছে স্তম্ভ মেলানো আয়তে আছে বাষ্প থেকে তরলে পরিবর্তন হবে, ডি ঘনীভবন বলে। 2 হচ্ছে বিস্তৃত আলোক উৎস সূর্য। 3 পদার্থে স্থির থাকার ধর্ম, এ স্থিতিজাড্য। 4 মিথাইল অরেঞ্জ হবে, বি নির্দেশক, ভি খাদ্য লবণ হবে, সি সোডিয়াম ক্লোরাইড। 5 আয়তে আছে বস্তুর উষ্ণতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, থার্মোমিটার। 2 বলেছে একটি সপ্রভ বস্তুর নাম সূর্য। 3 বলেছে আমরা মেলায় যে নাগরদোলায় চড়ি সেখানে কি ধরনের গতি দেখা যায়, ঘূর্ণন গতি। 4 দিয়েছে ফেরিক ক্লোরাইডের সংকেত FeCl3। 5 দিয়েছে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করতে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, এটা হলো বিয়োজন বিক্রিয়া। 6 দিয়েছে আমাদের রক্তে pH কত, 7.35 থেকে 7.45। 7 বলেছে বেমানান শব্দ, এখানে ডাবের খোলা হবে, বাকিগুলো হচ্ছে অভঙ্গুর মানে মাটিতে মেশে না। 8 দিয়েছে বিচ্ছুরণ কি, লিখবে যৌগিক আলোর বিভিন্ন রঙে আলাদা হয়ে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলা হয়ে থাকে, তাহলে যৌগিক আলোর বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়ার ঘটনাকে বিচ্ছুরণ বলে। 9 দিয়েছে শরীরের কোথাও সামান্য কেটে গেলে সাবিনা নাকি গাঁদা গাছের পাতার রস লাগাতো, সে বলল এটা নাকি অ্যান্টিসেপটিক। 10 বলেছে একটা ছবি দিয়ে বলেছে এটা কি বোঝাচ্ছে, এখানে বিক্ষিপ্ত প্রতিফলন বোঝাচ্ছে। 6 আয়তে আছে সোহম ক্লাসে বসে বসে ভাবছে যদি সে বা অন্য কেউ কোনোদিন ক্লাসরুমে টেবিলটা না সরায় তাহলে টেবিলটা কি চিরকাল ওখানেই থেকে যাবে। এক্ষেত্রে সোহমের এই সংশয়ে তুমি কি উত্তর দেবে যে হ্যাঁ, স্থিতিজাড্যের জন্য টেবিলটা ওইখানেই থাকবে যদি কেউ না সরায়। বিয়ের দাগের উত্তর হবে যদি কেউ টেবিলটাকে সরাতে চায় তাহলে তাকে কি প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। সিতে বলেছে বস্তুর গতি সংক্রান্ত বিষয়ে একজন বিজ্ঞানী 3টি সূত্রের মাধ্যমে সুন্দর ব্যাখ্যা করেছেন, তার নাম কি, এটা আছে তোমাদের বইয়ের 76 পাতাতে। তার নাম হলো স্যার আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন। আর এর সাথে আছে ডিএতে প্রথম গতিসূত্রের ধারণাগুলি বিবৃত করো। এই যে নিউটনের প্রথম গতিসূত্রের ধারণা, কোনো বস্তুর ওপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে আই হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে, আর 2 হচ্ছে গতিশীল বস্তু আগে থেকেই যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেই দিকেই সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকে। আচ্ছা, এবার 2 নম্বরে আসি। বলেছে তোমার দাদুর হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ায় ডাক্তারবাবু ওনাকে কম নুন খাওয়ার নির্দেশ দিলেন, এটা ঠাকুরদার হলো, দাদুর হলো। আবার তোমার ঠাকুমা হঠাৎ করে কাউকে চিনতে পারছেন না দেখে ডাক্তারবাবু তাকে সঙ্গে সঙ্গে নুন জল খেতে বললেন। এবার এর দাগের প্রশ্ন হচ্ছে নুনের পরিমাপের সঙ্গে রক্তচাপের সম্পর্ক কেমন। এইখান থেকে লিখবে সম্পর্ক যে রক্তে একটা পরিমিত পরিমাণ নুন থাকেই, রক্তে নুনের পরিমাণ কোনো কারণে বেড়ে গেলে রক্তকোষ কলা থেকে জল টেনে নেয়, ফলে রক্তের মধ্যে থাকা জলের পরিমাণ বেড়ে যায়, তখন রক্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। রক্তের পরিমাণ স্বাভাবিকের থেকে বেড়ে যায় মানে রক্তচাপ বেড়ে যায়। তার মানে এটা যেটা এর দাগের প্রশ্ন, নুনের পরিমাণের সঙ্গে রক্তচাপের সম্পর্ক কেমন, নুনের পরিমাণ বেড়ে গেলে রক্তচাপের পরিমাণ বেড়ে যায় মানে হচ্ছে সমানুপাতিক, নুনের পরিমাণ বাড়লে রক্তচাপ বাড়বে। বিতে দিয়েছে রক্তে নুনের পরিমাণ বেড়ে গেলে কি ঘটতে পারে, তাহলে নুনের পরিমাণ বেড়ে গেলে শিরা ধমনির ক্ষেত্রে বেশি রক্তচাপে শিরা ছিঁড়ে বা ফেটে যেতে পারে, হৃৎপিণ্ডে কপাটিকা নষ্ট হয়ে যেতে পারে, আর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যেতে পারে।
আচ্ছা, সি এর ক্ষেত্রে কি বলেছে, সি এর প্রশ্নটা যে ঠাকুমাকে ডাক্তারবাবু নুন খেতে বললেন কেন। ঠাকুমা কি হচ্ছিল না, কাউকে চিনতে পারছিল না, তাহলে তাকে নুন খেতে কেন বললেন। এই যে এইখানে দেখো, এই যে এবছর খুব গরম পড়েছে তাই ঘামও হচ্ছে খুব। স্কুলে যাবার সময় অয়ন ঠাকুমাকে একবার বলে তবে বাড়ি থেকে বেরোয়, একবার বলে তবে বাড়ি থেকে বেরোয়। আজ বেরোনোর সময় অয়ন লক্ষ্য করলো ঠাকুমা যেন তাকে চিনতেই পারছেন না। তখন অয়ন জিজ্ঞাসা করলো, ঠাকুমা কি হলো। ঠাকুমা একটা উত্তর দিলেন বটে, অয়ন তার কিছুই বুঝতে পারলো না, কিন্তু সে এটা বুঝলো যে ঠাকুমার শরীরে কোথাও একটা বড়সড় গোলমাল হয়েছে। অয়নের মা ফোন করে ডাক্তারবাবুকে খবর দিলেন। ডাক্তারবাবু এসে মন দিয়ে দেখলেন ঠাকুমাকে। তারপর অয়নের মাকে একটা গ্লাসে বেশ খানিকটা নুন জল তৈরি করে ঠাকুমাকে খাইয়ে দিতে বললেন। আর আশ্চর্য, একটি পরই ঠাকুমা আগের মতো স্বাভাবিক। এই ঘটনার তাহলে বলছে যে দেখো, বলছে আমাদের শরীরে আরও একটা গুরুত্বপূর্ণ, মানে এটা হচ্ছে মস্তিষ্ক বা সুষমা কাণ্ড, দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করা হচ্ছে স্নায়ুর কাজ। আমাদের শরীরে আছে স্নায়ু ব্যবস্থা, যা পায়ের নখ থেকে মাথা পর্যন্ত নিরবিচ্ছিন্ন থাকে। এর কাজ হচ্ছে মস্তিষ্ক বা সুষমা কাণ্ড দেহের বিভিন্ন অংশের মধ্যে আদান প্রদান করা। খাবার নুনে থাকা সোডিয়াম আয়ন, তবে পটাশিয়াম আয়ন ও ক্যালসিয়াম আয়ন এই কাজে প্রধান সহায়ক। তাহলে এটাকে একটু গুছিয়ে নিয়ে লিখে দেবো যে তাহলে ঠাকুমাকে ডাক্তারবাবু নুন খেতে এই কারণে বলেছিলেন কারণ আমাদের শরীরে আছে স্নায়ু ব্যবস্থা, যা পায়ের নখ থেকে মাথা পর্যন্ত নিরবিচ্ছিন্ন থাকে। স্নায়ুর কাজ মস্তিষ্ক বা সুষমা কাণ্ড দেহের বিভিন্ন অংশের মধ্যে সংবেদন আদান প্রদান করা। আর এই কাজের প্রধান সহায়ক হচ্ছে খাবার নুনে থাকে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং ক্যালসিয়াম আয়ন। তাই জন্য ডাক্তারবাবু ঠাকুমাকে নুন খেতে বলেন। আচ্ছা, 3 এতে আছে তুমি সাইকেলে চড়ে স্কুলে যাচ্ছিলে, 1 সেকেন্ডে 6 মিটার, মানে 6 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিলে। আকাশে মেঘ দিকে তাড়াতাড়ি স্কুলে পৌঁছাতে বেগ বাড়িয়ে দ্বিগুণ করলে, মানে 12 মিটার পার সেকেন্ড হলো তোমার অন্তিম বেগ। বেগ বাড়াতে সময় লাগলো 3 সেকেন্ড। তোমার ত্বরণ কতটা ছিল। ত্বরণ বের করার সূত্র হচ্ছে v-u/t। তো প্রাথমিক বেগ হচ্ছে ইউ, যেটা ছিল আমার 6 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ ভি হলো 12 মিটার পার সেকেন্ড। সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে ত্বরণ হবে v-u/t, 12 বিয়োগ 6/3, 6/3 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বিতে দিয়েছে জলে মাছের সাঁতার কাটা। সবাই দেখেছি। এখানে নিউটনের তৃতীয় গতিসূত্রকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই উত্তরটা লিখবে যে মাছ তার পাখনা দিয়ে জলের ওপর পেছন দিকে ধাক্কা দেয়। নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে জল ও মাছের ওপর সামনের দিকেই একই পরিমাণ ধাক্কা দেয়, ফলে মাছ সামনের দিকে এগিয়ে যায়। 4 একটা ছবি দিয়ে এতে বলেছে প্রদত্ত চিত্রটিতে পরমাণু পারমাণবিক সংখ্যা। তো ইলেকট্রন আর প্রোটন সংখ্যা যেহেতু সমান হয়, বাইরে যে কটা ইলেকট্রন আছে সে কটাই প্রোটন হবে। পারমাণবিক মানে পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা 3। আর ভর সংখ্যা দেখো এখানে 4টে সাদা, এগুলো হচ্ছে নিউট্রন। তাহলে 3 আর 4 7, ভর সংখ্যা হচ্ছে 7, কারণ কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন সংখ্যা থাকে একসাথে জোটবদ্ধ হয়ে, ওদের সমষ্টি হচ্ছে ভর সংখ্যা। এবার বলেছে পরমাণুর ভর সংখ্যা বলতে কি বোঝায়। এটা তোমাদের বইয়ের 87 পাতায় রয়েছে। লিখবে যে পরমাণু নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাই হচ্ছে এই পরমাণুর ভর সংখ্যা। আর সিতে দিয়েছে মৌলের যোজ্যতা কাকে বলে। যোজ্যতা কাকে বলে, কোনো মৌলের পরমাণুর অপর কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠনের ক্ষমতাকে যোজ্যতা বা যোজন ক্ষমতা বলে। HCl যৌগে একটি ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 1, তাই ক্লোরিনের যোজ্যতা 1। আচ্ছা, ভিতে আসি। ভি এর এতে সমতা বিধান করতে দিয়েছে, এখানে করে দিয়েছি। সোডিয়াম হাইড্রক্সাইডের আগে 2 লিখে দেবে, আর জলের অণুর আগে 2 লিখে দিলে হয়ে যাবে। 5-এর বিতে দিয়েছে বিনিময় বিক্রিয়া কাকে বলা হয়। এটা আছে তোমাদের বইয়ের 99 পাতাতেই রয়েছে। বিনিময় বিক্রিয়া লিখবে যে বিক্রিয়াতে দুটি বিক্রিয়ক পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলকের বিনিময় ঘটে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয় তাকে বিনিময় বিক্রিয়া বলা হয়ে থাকে বলে এটা দিয়ে দেবে। সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেটের বিক্রিয়াতে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। তাহলে যে বিক্রিয়াতে দুটো বিক্রিয়ক পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলকের বিনিময় ঘটে বিক্রিয়াজাত পদার্থগুলো উৎপন্ন হয় তাকে বিনিময় বিক্রিয়া বলা হয়ে থাকে। আচ্ছা, V6 এতে বলেছে রঙিন পানীয় বা বাজারজাত খাদ্যে মিশ্রিত রঞ্জক পদার্থে উপস্থিত লেড, পারদ আর ক্যাডমিয়াম আমাদের শরীরে কি কি ক্ষতি করে।
এটা 144 পেজে রয়েছে। এই যে লেড কি প্রভাব করে, খাওয়ার ইচ্ছে কমে যাওয়া, বমি ভাব, মাথা ধরা। পারদ হচ্ছে মুখ জিভের পেশির সারা কমে যাওয়া, বৃক্কের ক্ষতি হওয়া। আর ক্যাডমিয়াম হচ্ছে হাড়ের জোরে ব্যথা, মেরুদণ্ডের হাড় বেঁকে যাওয়া। বিতে দিয়েছে কীটনাশক হিসাবে ব্যবহৃত ডিডিটি আর অলড্রিন কোন কোন জীবের ওপরে খারাপ প্রভাব ফেলে। লিখবে ডিডিটি হচ্ছে বিশেষ কিছু শিম জাতীয় গাছের মূলে থাকা রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার ওপরে প্রভাব ফেলে, আর অলড্রিন হচ্ছে তৃণভোজী প্রাণী বা প্রথম শ্রেণীর খাদকের ওপরে প্রভাব ফেলে। আচ্ছা, এবারে লাইফ সায়েন্সে আসি। লাইফ সায়েন্সে বাম দিক ডান দিক মেলাতে দিয়েছে। আয়তে আছে অপুষ্টিজনিত রোগ হবে ম্যারাসমাস, 2 হবে প্রবাল প্রাচীর ধ্বংস হবে বিশ্ব উষ্ণায়নের ফল, 3 আছে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকট বাসস্থান ধ্বংস, 4 ম্যালেরিয়া জীবাণু হবে প্লাজমোডিয়াম, আর 5 গাছের খাবার তৈরির উপাদান হবে ক্লোরোফিল কণা। 2 আছে এক কথায় উত্তর, মানুষের চুলে উপস্থিত প্রোটিনের নাম লেখো। মানুষের চুলে উপস্থিত প্রোটিনের নাম হচ্ছে কেরাটিন। এই যে চুল ও নখে কোন প্রোটিন থাকে, কেরাটিন। 2 দিয়েছে কোনো জায়গা কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে। 3 দিয়েছে পোলিও রোগ থেকে প্রতিকারের উপায় হলো পোলিও ভ্যাকসিন। 4 দিয়েছে শিয়াল কাটার বীজ সর্ষে তেলের সঙ্গে মেশানো হলে সেই তেল থেকে ড্রপসি রোগ হয়। আর জ্বর ছাড়া এই রোগের অন্য লক্ষণগুলো কি কি, এটা 306 পাতাতে রয়েছে। এই যে বমি, ডায়রিয়া, গা বমি ভাব। এছাড়া হৃৎপিণ্ড আর ফুসফুস অচল হয়ে যেতে পারে, হয়ে মৃত্যু হতে পারে। 5 দিয়েছে দূষক পদার্থ ধারণ করতে পারে এমন 2টি গাছের নাম লেখো, বট, অশ্বত্থ। 3 ছক সম্পূর্ণ করতে বলেছে। আয়তে বলেছে রক্তের পরিমাণ কমে গেলে অ্যানিমিয়া হয়, এটা হলো হিমোগ্লোবিন এর পরিমাণ কমে গেলে, মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তে অ্যানিমিয়া হয়। 2 রক্তের প্লাজমায় যে প্রোটিন থাকে এটা 2, এই যে গ্লোবিউলিন। 3 অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ অ্যালার্জেন। 4 এই ছত্রাকটি থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়, পেনিসিলিয়াম। আর 5 এই জিনিসটির লোভে চোরা শিকারের পশু হত্যা করে, চামড়া। 4 আয়তে আছে জীবদেহে জলের ভূমিকা আলোচনা করো। জীবদেহে জলের ভূমিকাগুলি হচ্ছে, 1 হলো জীবের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার শারীরিক কাজ ও বিক্রিয়া ঘটানোর জন্য জলের দরকার হয়, এটি জীবদেহে তরল মাধ্যম রূপে কাজ করে। 2 হচ্ছে দেহকে ঠান্ডা করতে জলের প্রয়োজন, দেহ গরম হলে ঘাম হয়, আর এই ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহ থেকে লিনতাপ শোষণ করে, ফলে দেহ ঠান্ডা হয়। 3 জল সহজে বিভিন্ন বস্তুকে দেহের এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে দিতে পারে। আর 4 জলের মাধ্যমে জীবের দেহ থেকে বর্জ্য পদার্থ বের হয় আর শরীর সুস্থ থাকে। আর 5 হচ্ছে জল বর্ণহীন হওয়ায় জলের গভীরে থাকা উদ্ভিদও খাদ্য তৈরির সময় জন্য আলো পেতে পারে। 2 আছে বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো, আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটি হটস্পটের অন্তর্গত। লিখবে পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেই রকম অঞ্চলকে জীববৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অঞ্চল ইংরেজিতে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। আর এটা যেটা দিয়েছে আন্দামান নিকোবর অঞ্চল কোন বায়োডাইভার্সিটির অন্তর্গত, সুন্দাল্যান্ডের অন্তর্গত। 3 দিয়েছে বাইরে থেকে আসা নতুন প্রাণী স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়, ব্যাখ্যা করো। এইটা লিখবে যে পরিবেশে নতুন জীবের আগমন, এটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের একটা কারণ। বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়, যেমন 20 শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এই ছাগলরা কচ্ছপের খাবার যেমন ঘাস পাতা খেয়ে নিত, আবার কুকুর শুয়োরেরা খেত কচ্ছপের ডিম, ফলে একসময় দেখা গেল কচ্ছপের সংখ্যা কমে গেল। গ্রাম বাংলার জলাভূমিতে আফ্রিকা থেকে তেলাপিয়ার বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে অস্তিত্ব বিপন্ন হয়েছে মৌরলা, পুঁটি, খোলসের মতো স্থানীয় মাছেদের। 4 দিয়েছে প্রবল ঝড়ের আঘাত থেকে রক্ষা করতে পারে গাছ, উদাহরণ সহযোগে তোমার বক্তব্যটি প্রতিষ্ঠা কর। এই উত্তরটা লিখবে যে ঝড়ের গতিবেগ কমানোর ক্ষেত্রে গাছের ভূমিকা অনস্বীকার্য। ঝড়ের সময় প্রবল বেগে ধেয়ে আসা বাতাস কোথাও বাধা পেলে গতি কিছুটা হলেও কমে যায়। দেখা গেছে ম্যানগ্রোভ অরণ্যের গড়ান, হেতাল, সুন্দরী প্রভৃতি গাছে ধাক্কা খেয়ে ঝড়ের বেগ 60 থেকে 80% কমে যায়। যেসব সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে গাছ থাকে না সেখানে ঝড়ের ফলে প্রচুর লোক মারা যায়, বাড়িঘর ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়। আচ্ছা, 5 দিয়েছে প্রদত্ত পেশাগুলির ক্ষেত্রে মানুষের শরীরে কী কী সমস্যা দেখা দিতে পারে তা লেখো।
আচ্ছা, প্রথমে আছে খনিতে কাজ করা। তাহলে খনিতে কাজ করা এখানে দেখো, এটা হচ্ছে 9 নম্বরে। যারা খনিতে বিভিন্ন খনিতে কাজ করেন, তাহলে এখানে হচ্ছে এইটা ক্যান্সার, দৃষ্টিশক্তি কমে যাওয়া আর বেহুশ হয়ে যাওয়া, রক্তাল্পতা, এটা হচ্ছে যারা খনিতে কাজ করে। তারপরে আছে চাষের জমিতে ফসল কাটা। চাষের জমিতে যারা ফসল কাটেন, আচ্ছা এটা বইতেই আছে তোমার। প্রথমে আছে খনিতে কাজ করা, ফুসফুসে কয়লার গুঁড়ো জমে যাওয়া, মোটর গাড়ি। তারপরে আছে যারা মাঠে ধান রোয়া বা চাষ করে, পিঠে ও ঘাড়ে ব্যথা, মোটর গাড়ি চালানো হচ্ছে পিঠে ও ঘাড়ে ব্যথা, চোখের সমস্যা। 6তে দিয়েছে তেজস্ক্রিয় পদার্থ বলতে কি বোঝো, আর আমাদের শরীরে এইসব পদার্থের কোনো ক্ষতিকর প্রভাব আছে কি না। এটা আছে তোমাদের বইয়ে 260 পাতাতে রয়েছে। এই যে তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে ইউরেনিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি পদার্থ, তাদের যৌগ থেকে অবিরামভাবে কিছু অদৃশ্য রশ্মি বের হয়। এইসব রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে, এদেরকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। এবার বলেছে যে আমাদের শরীরে এইসব পদার্থের কোনো ক্ষতিকর প্রভাব আছে কিনা। এইসব পদার্থ থেকে নির্গত অদৃশ্য রশ্মির প্রভাবে ক্যান্সার সৃষ্টি হতে পারে। সাথে দিয়েছে হুয়ের সম্পূর্ণ নাম লেখো। আর সুমিত দিদিকে বললো যে এটা 1950 সালে 26শে জানুয়ারি স্থাপিত হয়েছে। সুমিত ঠিক বলেনি, সঠিক বাক্যটি লেখো। আর হুয়ের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এটা তোমাদের বইয়ে 265 পাতাতে রয়েছে। তাহলে হুয়ের পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাষ্ট্রসংঘের অধীন বিশ্বের মানব সম্পদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করে। 1949 সালে 9 এপ্রিল স্থাপিত হয়। হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভায়। 9তে দিয়েছে ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশাটির নাম লেখো। ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার নাম হচ্ছে এডিস মশা। এবার বলেছে তাহলে মশাটার নাম হলো এডিস মশা। আচ্ছা, তার আগে একটা বাদ গেল, যক্ষা রোগের জীবাণুটির প্রকৃতি লেখো। আর কলেরা রোগের লক্ষণগুলি কি। যক্ষা রোগের জীবাণুর প্রকৃতি হচ্ছে ব্যাকটেরিয়া। যক্ষা রোগের জীবাণুর প্রকৃতি হলো ব্যাকটেরিয়া। আর বলেছে কলেরা রোগের লক্ষণগুলি লেখো। কলেরা রোগের লক্ষণ হচ্ছে, এটা আছে বইয়ে। আচ্ছা, যক্ষা রোগের জীবাণুটা রয়েছে বইয়ের 278 পাতায়। এই 278টা আগে লিখলাম। আর কলেরা রোগের লক্ষণগুলো আছে 284 পাতায়, ওটা পরে লিখলাম। তাহলে কলেরা রোগের লক্ষণগুলো হচ্ছে এই যে বারে বারে পাতলা জলের মতো মলত্যাগ, মলের রং চাল ধোয়া জলের মতো, বমি, হাতে পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি। আর যক্ষা রোগের জীবাণুর প্রকৃতি হলো ব্যাকটেরিয়া। আচ্ছা, 9-এ আসি। ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশার নাম হলো এডিস। বলেছে তোমাকে একটা মশা কামড়ালো, মশাটি যে ডেঙ্গি রোগ সৃষ্টিকারী মশা নয় তা বুঝবে কি করে। তাহলে আমাকে এডিস মশার চেনার বৈশিষ্ট্য বা উপায়গুলো জানতে হবে। এডিস মশার পেটে আর পায়ে সাদা কালো ডোরা থাকে। 2 বিশ্রামের সময় সমতলের সঙ্গে প্রায় সমান্তরালভাবে বসে। 3 ওড়বার সময় ডানার শব্দ হয় না। 4 দিনের বেলা বাইরে বের হয়। আর 5 পরিষ্কার জলে ডিম পাড়ে। এটা আছে বইয়ের 292 পাতায়। 10-এ আছে দুধকে কিভাবে পাস্তুরাইজ করা হয় তা লেখো। দুধকে পাস্তুরাইজ কিভাবে করা হয়, এটা আছে বইয়ের 301 পাতায়। আচ্ছা, এইটা আছে বইয়ের 301 পাতাতে। লিখবে যে পাস্তুরাইজ করার জন্য দুধকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস বা 2 সেকেন্ডের জন্য 138 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। দুধ ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর পর প্রায় সঙ্গে সঙ্গে দুধের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা হয়। এইভাবে পাস্তুরাইজ করা হয়। এবার বলেছে উচ্ছে, লঙ্কা, পটল প্রভৃতি সবুজ সবজিগুলিকে কৃত্রিম রং মিশিয়ে আরও সবুজ করা হয়, যা দীর্ঘদিন খাদ্যের মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করার ফলে ক্যান্সার হতে পারে। এতে কী রং মেশানো হয়, এটা আছে বইয়ের 306 পাতাতে রয়েছে। এটাকে বলা হয় ম্যালাকাইট গ্রিন। অনেক দিন ধরে শরীরে প্রবেশ করলে ক্যান্সার হতে পারে, ম্যালাকাইট গ্রিন।